ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন, ঢাকায় তারেক রহমান সরকারের তীব্র অসন্তোষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড এবং তার মাঝে দিল্লি ঢাকার এক জটিল আইনি ও রাজনৈতিক দাবার চাল। ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে, আর এই ইস্যুর কারণে কি সত্যিই অনিশ্চিত হয়ে পড়ল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহু প্রতীক্ষিত ভারত সফর? সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেলের বিশেষ বিশ্লেষণে আজ আমরা উন্মোচন করছি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে সংবেদনশীল এই অধ্যায়। শুভ সন্ধ্যা বাংলাদেশ ও ভারতের শ্রদ্ধেয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 2024 সালের অগাস্টে বাংলাদেশে সংগঠিত ছাত্র জনতার তথাকথিত অভ্যুত্থানের পর থেকে প্রায় 2 বছর ধরে ভারতের নয়াদিল্লির এক গোপন আস্তানায় নিরাপদে আশ্রয় নিয়ে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সাম্প্রতিক ঘটনাবলী এই আশ্রয় ও কূটনৈতিক সম্পর্ককে এক চরম নাট্যমঞ্চে এনে দাঁড় করিয়েছে। ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের সূত্রে যে তথ্যগুলো সামনে এসেছে তা বিশ্লেষণ করলে দেখা যায়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে এখন শুরু হয়েছে এক তীব্র আইনি ও রাজনৈতিক স্নায়ুযুদ্ধ। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি আনুষ্ঠানিকভাবে পুনর্ব্যক্ত করে আসছে, কিন্তু এই প্রত্যর্পণ অনুরোধের জবাবে ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবস্থান ব্যাখ্যা করেছেন। ভারতের শীর্ষ সরকারি সূত্রের মতে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে ভারতীয় বিচার ব্যবস্থা ও আদালতের সিদ্ধান্তের ওপর। দিল্লি স্পষ্ট করে জানিয়েছে, এটি কেবল কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়, আইনের শাসন ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি নির্ধারিত হতে হবে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এমনটাই বলছে। ভারতের আদালত ও বিচার বিভাগীয় পর্যালোচনায় যা সবচেয়ে আগে প্রতিষ্ঠিত করতে হবে তা হলো বাংলাদেশের আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগগুলো আনা হয়েছে তা ভারতীয় আইনি কাঠামোতেও সমপরিমাণ অপরাধ হিসেবে গণ্য হয় কিনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুই দেশের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির সমস্ত বিধান ও আইনি নথি বিশ্লেষণ করে তারা বাংলাদেশ সরকারের আবেদনটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন। উপযুক্ত সময় ও প্রক্রিয়া অনুযায়ী এর আপডেট সংবাদ মাধ্যমকে জানানো হবে। একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর হলো, দিল্লির গোপন আশ্রয় থেকে 77 বছর বয়সী এই নেত্রী নিজে থেকেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। গত 5 অগাস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যখন শেখ হাসিনাকে প্রশ্ন করা হয় তিনি কবে দেশে ফিরবেন, তখন তিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, তাই আমি এই বিজয়ের মাস ডিসেম্বরে নিজের দেশে ফেরত যেতে চাই। ভারতের আশ্রয়ে থাকাকালীন শেখ হাসিনার দিনকাল কিভাবে কাটছে সে বিষয়েও কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ পেয়েছে। সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, দিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে বাংলাদেশে থাকা দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। মাঝে মধ্যে তিনি ভার্চুয়ালি পরামর্শ সাধা করছেন এবং নিজের ফিটনেস বজায় রাখতে নিয়মিত টেবিল টেনিসও খেলছেন। তিনি দলের নেতাকর্মীদের জানিয়েছেন, এই বছরের শেষ দিকে বা ডিসেম্বরের মধ্যেই তিনি ঢাকায় ফেরার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশে শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং তার রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে। ঢাকা এই রায়কেই প্রত্যর্পণের প্রধান ভিত্তি হিসেবে ব্যবহার করছে। তবে আওয়ামী লীগের নেতারা এবং শেখ হাসিনার আইনি দল স্পষ্ট জানিয়েছেন, যদি ভারতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে প্রত্যর্পণ প্রক্রিয়া বা বিচার শুরু হয় তবে
তারা আইসিটির এই রায়কে ভারতীয় আদালতে সরাসরি চ্যালেঞ্জ করবেন। তাদের প্রধান যুক্তি হলো, যেই সময় এই রায়টি ঘোষণা করা হয়েছে তখন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল। ফলে সেই বিচারিক প্রক্রিয়া এবং রায়ের নিরপেক্ষতা নিয়ে ভারতের আদালতে প্রশ্ন তোলা হবে। এই পুরো ঘটনার আইনি জটিলতা বুঝতে হলে আমাদের দুটি বিষয়ে খুব গভীরভাবে অনুধাবন করতে হবে। প্রথমত, 2013 সালে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি। এই চুক্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি এমন কোনো অপরাধে অভিযুক্ত হন যার জন্য সাজা কার্যকর করা আবশ্যক, তবে তাকে ফেরত পাঠাতে দুই দেশ বাধ্য থাকবে। তবে আর্টিকেল 6 বা 6 নম্বর অনুচ্ছেদে বলা আছে, কোনো অপরাধ যদি রাজনৈতিক চরিত্রের হয় তবে তার অধীনে প্রত্যর্পণ নাও করা যেতে পারে। এই 6 নম্বর আর্টিকেলেই তো আসলে হয় না, রাজনৈতিক চরিত্র যেখানে প্রত্যর্পণ নাও করা হতে পারে। আরেকটি জিনিস আমরা বহুদিন ধরে বলে আসছি, অনেকদিন ধরে বলছি যে বন্দি বিনিময় চুক্তি, বন্দি ভারতে বন্দি থাকতে হবে, তাহলে আমি বন্দি বিনিময় করতে পারবো। কিন্তু শেখ হাসিনা, আপনারা কি জানছেন? এটি সবাই জানে। এখন তার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তারা এসে বলছেন যে শেখ হাসিনা পূর্ণ একজন সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান যে নিরাপত্তায় থাকেন, ভারতেও তিনি সেভাবেই আছেন, তাকে তো বন্দি বলা যাবে না। ভারতীয় আদালতকে এখন মেলাতে হবে শেখ হাসিনাকে অভিযুক্ত করার ধারাগুলোর সঙ্গে এই চুক্তিপত্রের সামঞ্জস্য। দ্বিতীয়ত, ভারতের 1962 সালের এক্সট্রাডিশন অ্যাক্ট ভারতের নিজস্ব আইন অনুযায়ী কনসুলার, পাসপোর্ট অ্যান্ড ভিসা বিভাগ হলো এই ধরনের প্রত্যর্পণ আবেদনের মূল নোডাল অফিস। পররাষ্ট্র মন্ত্রণালয় এই আবেদন পাওয়ার পর যদি উপযুক্ত মনে করে তবে মামলাটি তদন্তের জন্য একজন ইনকোয়ারি ম্যাজিস্ট্রেট বা তদন্তকারী বিচারক নিয়োগ করবে। যদি সেই ইনকোয়ারি ম্যাজিস্ট্রেট তার তদন্ত শেষে মনে করেন আবেদনকারী রাষ্ট্রের অভিযোগের পেছনে শক্তিশালী প্রাইমা ফেসি বা প্রথম দর্শনে গ্রহণযোগ্য আইনি ভিত্তি রয়েছে, তবেই তিনি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সুপারিশ করে প্রতিবেদন দেবেন। আর যদি বিচারক মনে করেন অভিযোগের ভিত্তি দুর্বল এবং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তবে তিনি ওই আসামিকে সঙ্গে সঙ্গে খালাস বা মুক্ত ঘোষণা করবেন। অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের হাতে সরাসরি কাউকে তুলে দেওয়ার সার্বভৌম একচ্ছত্র ক্ষমতা নেই। প্রক্রিয়াটি ভারতীয় বিচারালয়ের দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্য দিয়েই যাবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এই আইনি ব্যাখ্যার পরপরই আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে এক বড় ধরনের কূটনৈতিক আলোড়ন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত এবং সম্ভাব্য ভারত সফর ঘিরে হঠাৎ করেই অনিশ্চয়তার কালো মেঘ দেখা দিয়েছে। আজ রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ.কে.এম. শহীদুল করিম এক জরুরি বিবৃতিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য আগে ভারতকে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এই অনুকূল পরিবেশ বলতে ঢাকা আসলে কি বোঝাতে চাইছে? ঢাকা সরাসরি ভারতের কাছে অনুরোধ জানিয়েছে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি মেনে শেখ হাসিনা সহ অন্য পলাতক অপরাধীদের অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। এর পাশাপাশি বহুল আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত আসামিদেরও দ্রুত বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম স্পষ্ট ভাষায় বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে উভয় দেশ কয়েক সপ্তাহ ধরে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করছিল, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত 5 আগস্ট যেভাবে দিল্লিতে প্রকাশ্যে একটি রাজনৈতিক ও ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করেছেন, তাতে এই দ্বিপাক্ষিক আলোচনার পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হয়েছে। ঢাকা এখন ভারতের এই উত্তরের জন্য অপেক্ষা করছে যে এই অনুকূল পরিবেশ বজায় রাখতে ভারত সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। অথচ ঘটনা প্রবাহ কত দ্রুত বদলে গেল তা দেখলে সত্যি অবাক হতে হয়। মাত্র 24 ঘন্টা আগেই গতকাল শনিবার বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদপত্র দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রায় চূড়ান্ত হয়ে গেছে। কেবল দুই দেশের মধ্যে চূড়ান্ত তারিখ ও দিনক্ষণ নিয়ে আলোচনা বাকি। কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টার এবং ভারতের শীর্ষ সংবাদ সংস্থা এএনআই দাবি করেছিল যে
20 থেকে 25 অগাস্টের মধ্যেই হয়তো তারেক রহমান ভারতে পা রাখতে পারেন। কিন্তু শেখ হাসিনার দিল্লির প্রেস কনফারেন্স এবং প্রত্যর্পণ চুক্তির শর্ত পালনে ঢাকার অনড় অবস্থানের কারণে মাত্র একদিনের ব্যবধানে ভারত বাংলাদেশ শীর্ষ পর্যায়ের এই কূটনৈতিক সফর ঘিরে সৃষ্টি হলো চরম ধোঁয়াশা। তারেক রহমানের ভারত সফর কি আসলেই হচ্ছে না বা ভেস্তে গেল, নাকি নেপথ্যে অন্য কিছু? আমি এখনো বলছি যে তারেক রহমানের ভারত সফর নিশ্চিতভাবেই হবে। সেটি এই প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক পরে নাকি সেপ্টেম্বরে, সেটি এখনো নির্ধারিত হয়নি। তবে ভারত সফরটা হবেই, এছাড়া বিকল্প কোনো উপায় নাই। তারেক রহমানের ভারত সফরটা যাতে নাও হয়, তার জন্য একদল বাংলাদেশি লোকজন উঠে পড়ে লেগেছে এবং বিদেশি শক্তি উঠে পড়ে লেগেছে। কিন্তু সব এই লেগে থাকাও ব্যর্থ করে দিয়ে তারেক রহমানের ভারত সফর হবে। তারেক রহমানের ভারত সফরের ঘোষণা আগাম কোনোভাবে ঘোষণা হবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি যে হঠাৎ করে শুনবেন আগের দিন যে না তারেক রহমান আগামীকাল ভারত যাচ্ছেন। কারণ আগে থেকে ঘোষণা করলে সামনে বেশ কিছু কাজ আছে, যেমন প্রেসিডেন্ট নির্বাচনটাই আছে। আগে থেকে ঘোষণা করলে এই যে যারা অস্থির করতে চাইছে বা এই সফরটাকে ভেস্তে দিতে চাইছে, তারা নানা রকম পরিস্থিতি ক্রিয়েট করতে পারে। এর কারণেই এই সফরের ঘোষণাটা আসলে হচ্ছে না, এটি ধোঁয়াশায় থাকবে শেষ পর্যন্ত। সফরের 2 দিন আগেও হয়তো জানা যাবে না, একদিন আগেও জানা যাবে না, হঠাৎ করে জানা যাবে যে আগামীকাল তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন। এবং আলাপ আলোচনাগুলো একদম টপ লেভেলে সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে, এমনকি দ্বিতীয় তৃতীয় সারিতেও আলাপগুলো কিন্তু পৌঁছাচ্ছে না। কাজেই আমি এখনো বলছি তারেক রহমানের ভারত সফর হবেই, অগাস্টে হোক আর সেপ্টেম্বরে হোক, হবেই, এতে কোনো সন্দেহ নাই। সুপ্রিয় দর্শক, সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে এখন একটি শেখ হাসিনা প্রুফ বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বাইরে নিয়ে যাওয়ার যে জোর তাগিদ সৃষ্টি হয়েছিল, তা নতুন করে বড় পরীক্ষার মুখে পড়েছে। একদিকে ভারত সরকারের আইনি বাধ্যবাধকতা এবং আদালতের ওপর সিদ্ধান্তের ভার ছেড়ে দেওয়া, অন্যদিকে ঢাকায় তারেক রহমান সরকারের শেখ হাসিনাকে ফেরত পাওয়ার অনড় রাজনৈতিক অবস্থান ও সেই দাবির ওপর ভিত্তি করে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ পুনর্নির্ধারণ করা। শেখ হাসিনা কি সত্যিই আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে পারছেন, নাকি ভারতীয় বিচারালয়ের আইনি জালে এই প্রক্রিয়া আটকে থাকবে অনির্দিষ্টকালের জন্য? আর তারেক রহমানের দিল্লি সফর কি এই শর্তের বেড়াজালে আটকে থাকবে? না, কোনো কিছুই আটকে থাকবে না। শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন, তারেক রহমানও তার আগেই ভারতে যাবেন, ভারত সফরে যাবেন, অগাস্টে হোক আর সেপ্টেম্বরে হোক। তবে সময় দেবে এই সমস্ত প্রশ্নের উত্তর। আমরা সেই সময়ের অপেক্ষায় থাকলাম। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ